পোস্টার সম্বলিত 30টা প্রশ্ন আছে। এই 30টা যারা 6 থেকে 7টা কমন তারা এই 30টা প্রশ্ন করলেই চলবে। আর যারা 10টা কমন তারা এই 40টা প্রশ্ন করতে পারো। এখন তুমি যদি 2টি ফাইল পাইতেছো তাহলে তোমাকে অবশ্যই পেজটি ফলো করতে হবে। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বেসিক ইলেকট্রনিক্সের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন একই সাথে প্রশ্ন সমাধানের ক্লাসে। তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো যদি অতি সংক্ষিপ্ত আমাদেরকে একটু সাজেশন দিতেন তাহলে ভালো হয়। তো আমি ভাবলাম একই সাথে যদি আমি সর্বপরিসর একটু প্রশ্নের পাশাপাশি যদি সমাধানও বুঝিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তোমরা এক বাক্যে এটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। যেহেতু অতি সংক্ষিপ্ত ১ থেকে ২ লাইনের প্রশ্ন অ্যান্সার করলে পুরো মার্কস পাওয়া যায়। তাহলে আশা করি এই ভিডিওটি তোমার জন্য উপকারে আসতে পারে। না বাড়িয়ে চলো শুরু করা যাক। ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়? তো ইলেকট্রনিক্স বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সেমিকন্ডাক্টর তোমার গ্যাসীয় মাধ্যমের মাধ্যমে ইলেকট্রন প্রবাহ আলোচনা করা হয়, সেটাকে ইলেকট্রনিক্স বলে। কি বলছে বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় সেমিকন্ডাক্টর বা ভ্যাকুয়াম টিউব বা গ্যাসের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আমার ইলেকট্রনিক্স। তার মানে আমার কি ইলেকট্রনিক্সের ইলেকট্রন প্রবাহটা কিসের মধ্য দিয়ে হবে? সেমিকন্ডাক্টর অথবা ভ্যাকুয়াম টিউব বা গ্যাসীয় মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্স। পরবর্তী প্রশ্ন আছে, সোল্ডারিং বলতে কি বোঝায়? খুবই কমন একটা প্রশ্ন। সোল্ডারিং আয়রন দিয়ে, ওই যেটা দিয়ে আমার ঝালাইটা করা হয়, দিয়ে সোল্ডার বা রাং রোজন, যেটাকে তুমি বলতে পারো যে সোল্ডারিং লিড এবং রেজিন, ওইটার সাহায্যে দুটি ধাতব অংশকে কি করা হয়? জোড়া দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সোল্ডারিং। অর্থাৎ আমি যদি সোল্ডারিং আয়রন ব্যবহার করে রেজিন এবং সোল্ডারিং লিড এর সহায়তায় দুটি ধাতব অংশকে একসাথে জোড়া দেই, বা সেটাই হচ্ছে আমার সোল্ডারিং। সোল্ডারে ব্যবহৃত সীসা ও টিনের অনুপাত কত? এটা তোমরা জানো যে আমরা যে সোল্ডারিং লিডটা ব্যবহার করি সেটা মূলত হচ্ছে দুইটা জিনিসের মিশ্রণ। একটা হচ্ছে সীসা এবং টিন। খুব ভালোভাবে খেয়াল রাখবা, এই জায়গায় কিন্তু টিনের পরিমাণ বেশি, সীসার পরিমাণ কম। অর্থাৎ 40:60। সীসা হচ্ছে 40% আর টিন হচ্ছে 60%। এটাতে কিন্তু তোরা অনেকে ভুল করে ফেলে। এটা ভুল করা যাবে না। তারপর আসো, ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে? যেহেতু আমরা ইলেকট্রনিক্স বুঝে ফেলেছি, তো আমরা ইলেকট্রনিক ডিভাইস বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। সেটাই কথা। যেসব ডিভাইসে সেমিকন্ডাক্টর যেসব ডিভাইস সেমিকন্ডাক্টর বা গ্যাসের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে কারেন্ট চলে। অর্থাৎ যেই ডিভাইসের মধ্যে কারেন্ট প্রবাহটা হয় হচ্ছে কার ভিতর দিয়ে? সেমিকন্ডাক্টর অথবা গ্যাস অথবা টিউবের মধ্যে দেওয়া হয়। তারাই হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। কালার কোড কাকে বলে? অর্থাৎ আমি কোনো কিছুর কালার ব্যান্ড দেখে তার মান নির্ণয় করাটাই হচ্ছে কালার কোড। তো স্বাভাবিকভাবে আমরা যখন রেজিস্টারে এরকম রেজিস্টারের গায়ে অনেকগুলো কালার দেওয়া থাকে, তখন আমরা সেটার এই কালার দেখে যদি আমরা তার মান নির্ণয় করি সেটা হচ্ছে কালার কোড। দেখো বলছে রেজিস্টারের গায়ের রঙের ব্যান্ড, যে কালারের যে ব্যান্ড দেখে তার রেজিস্ট্যান্স বা ভাদার মান বের করার পদ্ধতিকে কালার কোড বলে। সোজা এখন বলছে 2K2 রেজিস্টারের মান কত? এটা দেখো 2K2 প্রথমে কত হচ্ছে এই 2K2। এখন এই এই 2টা কি কে এর বাম পাশে না? তাহলে এটা দশমিকের আগে বসবে। আর এটা কে এর ডান পাশে, তার মানে একটা দশমিকের পরে এটা 2 বুঝবে। আর কে মানে কিলো ওহম। তার মানে এটার মান কত হবে? এবার 2.2 কে যদি তুমি 1000 দ্বারা গুণ করো তাহলে কত আসে? 2200 ওহম। এটা এইভাবেই আসছে। ঠিক আছে? নেক্সট আগাও। সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হচ্ছে যেটার পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি তাকে সেমিকন্ডাক্টর বলে। আর যদি তুমি ইলেকট্রনের মতবাদ অনুসারে বলো, তাহলে যেই সব পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 4। সেগুলোকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর বলবো। এটাই বলছে যে বিদ্যুৎ পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি, পরিবাহী অপরিবাহীর মাঝামাঝি তাদেরকে সেমিকন্ডাক্টর বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম। তো ডোপিং কাকে বলে? তোমরা তো ডোপ টেস্টের কথা শুনছো। বিভিন্ন অলিম্পিকে যখন খেলা হয় তখন সে জায়গায় ডোপ টেস্ট করা হয়, অর্থাৎ সে আলাদাভাবে কোনো এনার্জেটিক বুস্ট করছে কিনা সেটা। তো এটার সাথে এটা একটু মিল আছে। ডোপিং হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর যেগুলো সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে ডায়োড এগুলো তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে এটাকে তাপ পরিবাহিতা বাড়ানোর জন্য তাতে কি করা হয়? অতিরিক্ত কিছু পরিমাণে অপদ্রব্য বা ভেজাল, এই যে শব্দটা অপদ্রব্য বা, এবার হচ্ছে ৯ নম্বর প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড কাকে বলে? সমযোজী বন্ধন হচ্ছে যে জায়গায় ইলেকট্রন শেয়ার হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। দেখো কি বলছে, দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে যে শক্তিশালী রাসায়নিক বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন। অর্থাৎ তুমি এটা কিভাবে মনে রাখতে পারো? সমঝোতার মাধ্যমে যে বন্ধন হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আসলে ব্যাপারটা এরকম না। তেমন কি বুঝলাম, যে ইলেকট্রন ভাগাভাগি অথবা কি হবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা বন্ড গঠন হবে সেটা হচ্ছে আমার সমযোজী বন্ধন। ও সেমিকন্ডাক্টর কত প্রকার ও কি কি? সেমিকন্ডাক্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি আর একটা হচ্ছে বেজাল। খাঁটিটা হচ্ছে ইন্ট্রিনসিক আর বেজালটা হচ্ছে এক্সট্রিনসিক।
এবং এক্সট্রিনসিক আবার দুই প্রকার, একটা হচ্ছে কি পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এটা কিন্তু তুমি এই অংশটা পরীক্ষায় লিখলেই পরিপূর্ণ মার্কস পাবো। তোমরা যেটা করে শুধুমাত্র খাঁটি এবং ভেজাল এই দুটো লিখে দাও, এই দুটো লিখলে কিন্তু হবে না। মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি বলতে আমরা বুঝতেছি কি যেটা সংখ্যায় বেশি, তো মেজরিটি চার্জ ক্যারিয়ার যেটাতে যেই তার আধিক্য থাকে বেশি সেটা হচ্ছে তার মেজরিটি। যেমন আমার পি টাইপ সেমিকন্ডাক্টর যদি আমি চিন্তা করি, তো পি টাইপে কি মেজরিটি কে হোল আর মাইনরিটি হচ্ছে আমার ইলেকট্রন, আর এন টাইপে মেজরিটি হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি হচ্ছে হোল। এটাই বলছে যে এক্সটেন্সিভ বা বেজাল, অর্থাৎ বেজাল সেমিকন্ডাক্টরের যে চার্জ ক্যারিয়ারের সংখ্যা বেশি থাকে, আধিক্য বা বেশি থাকে, তাকে মেজরিটি চার্জ ক্যারিয়ার বলে। যেমন কি বলছে, এন এন টাইপে মুক্ত ইলেকট্রন বেশি থাকে এবং পি টাইপে হোল বেশি থাকে। মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি বলতেছে, সেমিকন্ডাক্টরের যে চার্জ ক্যারিয়ারের সংখ্যা কম থাকে, আমরা বলি না মাইনরিটি সংখ্যা, মাইনরিটি মানে একটু কম, তার মানে যেই চার্জ ক্যারিয়ারের সংখ্যা কম থাকে তাকে মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলে। আমরা কি বললাম, পি টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার কারা, পি টাইপের মধ্যে হচ্ছে ইলেকট্রন, আর এন টাইপের মধ্যে মাইনরিটি হচ্ছে হোল। হোল ও ইলেকট্রন কি এক ব্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন সরে যায়, তাহলে সেই সমযোজী বন্ধনে একটা কি হয়, খালি স্থান বা শূন্যতা সৃষ্টি হয়, এই তাকে কি বলা হয়, হোল বলা হয়। আর ইলেকট্রন কি ঋণাত্মক চার্জযুক্ত অতি ক্ষুদ্র কণা, এটা আমরা অনেক আগে থেকেই জানি, যে সেটাকে বলা হয় আমার ইলেকট্রন। তার মানে ব্যালেন্স ব্যান্ড থেকে কোথা থেকে সরে যাবে, ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন সরে গেলে সমযোজী বন্ধনে যে খালি স্থান বা শূন্যতা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমার হোল। এনার্জি ব্যান্ড কি, এটি কত প্রকার ও কি কি, দেখো কি বলছে, পরমাণুর কাছাকাছি থাকা বিভিন্ন ইলেকট্রনের শক্তি স্তর। আমরা তো জানি যে ইলেকট্রন সবগুলো তো একসাথে থাকে না, সেটা কি করে বিভিন্ন স্তর আকারে থাকে। এই যে বিভিন্ন শক্তি স্তরে বা গুচ্ছ আকারে যে থাকতেছে, এটাকে এনার্জি ব্যান্ড বলতেছে। এই এনার্জি ব্যান্ডকে ওরা তিনটা ভাগে ভাগ করছে, ব্যালেন্স ব্যান্ড, তারপর হচ্ছে ফরবিডেন ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড। সর্বশেষ মানে ব্যান্ড যেটা সেটা কন্ডাকশন ব্যান্ড, এটা আমরা জানি। এটা থেকে মূলত ইলেকট্রনটা কি হয়, পাস হওয়া শুরু করে। বায়াসিং বলতে কি বোঝায়, আমরা যদি কোনো ডায়োডকে অ্যাক্টিভ করতে চাই, কার্যোপযোগী করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, তাকে বাইরে থেকে ভোল্টেজ প্রয়োগ করতে হয়। সেই ভোল্টেজ প্রয়োগ করাটাই হচ্ছে বায়াসিং। বলতেছে কি, দেখো কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডায়োডকে সচল ও কার্যোপযোগী করার জন্য তাতে বাহ্যিক ডিসি ভোল্টেজ প্রয়োগ করার প্রক্রিয়াকে, অর্থাৎ আমার বাহির থেকে ডিসি ভোল্টেজ প্রয়োগ করার ব্যাপারটার নামই হচ্ছে বায়াসিং। পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে, তো ডিপ্লেশনে তোমরা জানো যে আমাদের যে ডায়োড সেটা গঠন হয়ে হচ্ছে একটা পি টাইপ একটা এন টাইপ অর্ধপরিবাহীর মাধ্যমে, এবং এই একটা পি টাইপ এবং একটা এন টাইপ যখন কাছাকাছি আসে তখন তারা কি করে, দেখো ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয় কিভাবে। আমরা তো জানি যে যদি আমরা একটা পি টাইপ আর একটা এন টাইপ পাশাপাশি আনি, তাহলে যেটা হয় এই জায়গায় যে সংযোগ স্থলটা তৈরি হয় সেটার আশেপাশে দুইটা, এই পাশে এবং এই পাশে কতটুক একটা জায়গায় আধানহীন অবস্থা তৈরি হয়। মানে এরা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে ফেলে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে কি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়। এই পটেনশিয়াল ব্যারিয়ারটা একটা লেয়ার আকারে তৈরি হয়। এই জায়গায় একটা কি হয়েছে, একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারের কাজটা হচ্ছে কি, এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে, ওই পাশ থেকে ওই পাশে ইলেকট্রন বা হোলকে প্রবাহিত হইতে বাধা দেওয়া। দেখো এবার কি বলছে আবার দেখি, পিএন জাংশনের সংযোগস্থলে তৈরি হওয়া মোবাইল বা মুক্ত চার্জবিহীন যে সরু আধানহীন স্তর, এই যে এই জায়গায় যে স্তরটা শুরু হয় সেটা হচ্ছে আধানহীন স্তর হয়, কারণ একটা পজিটিভ মানে পজিটিভ নেগেটিভ আয়নগুলো কাছাকাছি থেকে ওরা আধানহীন হয়ে যায়। কারেন্ট প্রবাহ কি করে, এরা বাধা দেয়, তাকে ডিপ্লেশন লেয়ার বলে। তো এই লেয়ারের কাজ হচ্ছে মূলত আমাকে এই কারেন্ট প্রবাহতে বাধা দেওয়া। আমরা একটু আগে দেখলাম ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ারের কারণে আমার কি হয়, একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়, দেখো বলছে যে পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ারে জমা হওয়া স্থির আয়নগুলো, স্থির আয়ন, ওই যে আমার একটা পজিটিভ দেখলাম একটা নেগেটিভ দেখলাম, এরা কি অবস্থায় আছে, এরা মূলত এখন ওদের কাজ হচ্ছে ওরা নিজেরা সুস্থিত অবস্থায় থেকে ওরা অন্যদেরকে এক পাশ থেকে হোল আরেক পাশ থেকে ইলেকট্রনকে পরস্পর মিলিত হতে করে কি করে, বাধা প্রদান করে। এই বাধা প্রদান যে ব্যাপারটা, যে যে একটা বিপরীতমুখী ভোল্টেজ বা বাধার সৃষ্টি হচ্ছে, সেটা কি আমরা বলতেছি কি, পটেনশিয়াল ব্যারিয়ার। অর্থাৎ যেইটা আমাকে আমার কারেন্ট প্রবাহে বাধা দিচ্ছে এবং সেটা একটা কি ভোল্টেজ বা ব্যারিয়ার, সেই ভোল্টেজটা কি বলতেছে, পটেনশিয়াল ব্যারিয়ার। এবার কাট ইন ভোল্টেজ কি বলতে কি বোঝায়, তোমরা তো দেখছো যে আমরা যখন ডায়োডকে যখন কি করি, ফরওয়ার্ড বায়াস করি, তখন ডায়োডটা 0.3 পরে 0.3, 0.3 অথবা 0.7 এরপরে কি হয়, সে কারেন্ট প্রবাহটা মানে খুব দ্রুত শুরু করে। এর আগে কারেন্ট প্রবাহ ভোল্টেজ বাড়ার সাথে সাথে ওভাবে কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এই যে আমার যেই ভোল্টেজটা পৌঁছানোর পর আমার কারেন্টের মাত্রাটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে আমার কাট-ইন ভোল্টেজ। দেখি আমরা এই জায়গায় কি লিখছি, ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজের যে নির্দিষ্ট মান, এই যে এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজের যে নির্দিষ্ট মান অতিক্রম করার পর ডায়োডের কারেন্ট হঠাৎ বৃদ্ধি পায়। ডায়োডের কারেন্ট কি করে, হঠাৎ বৃদ্ধি পায়
পেতে শুরু করে তাকে কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ বলে। এটা কিন্তু সিলিকনের ক্ষেত্রে 0.7 আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। এটা আমাদের রচনামূলক অংশে লাগবে, যে কারণে আমরা আরো পরে আরো ভালোভাবে দেখবো ইনশাল্লাহ। এইবার আসি আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলতে কি বোঝায়। ধরো একটা ডায়োড, আমরা জানি যে সে রিভার্সে কি করে না, রিভার্সে সে কারেন্ট, এখন আমরা কি জানি যে আমার ফরওয়ার্ডে সে হয় 0.3 পর থেকে কারেন্ট সে খুব দ্রুত বৃদ্ধি করে, কিন্তু আমার রিভার্সে আমি যেটা জানি যে রিভার্সে সে একটা নির্দিষ্ট পরিমাণ অল্প অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত করে এবং একটা সময় পরে সে কি করে, এই জায়গাটায় পৌঁছানোর পরে সে কি করে, তার লেয়ারটা ভেঙে গিয়ে সে হঠাৎ করে উচ্চ কারেন্ট প্রবাহ শুরু করে। তো এটাই হচ্ছে আমার ব্রেকডাউন বলে। দেখো কি বলছে, রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়াতে বাড়াতে, অর্থাৎ আমি রিভার্সে ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে যদি এমন হয়, রিভার্সে যদি আমি ভোল্টেজ বাড়াতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর ডায়োডের জাংশন কি হয়ে যাবে, জাংশনটা মূলত ভেঙে যাবে, হঠাৎ তীব্র বিপরীত কারেন্ট প্রবাহিত হয়, তাকে ব্রেকডাউন বলে দেয়। দেখো খেয়াল করে এই চিত্রটা, এই জায়গায় কিন্তু আমার এভাবে আস্তে আস্তে খুব অল্প পরিমাণ মাইনরিটি চার্জ, মাইনরিটি ক্যারিয়ারের জন্য সে লিকেজ একটা কারেন্ট প্রবাহিত করতেছে, কিন্তু হঠাৎ করে আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি বাড়াচ্ছি, তারপরে একটা সময় পরে সে এসে কি করলো, এই জায়গায় ভেঙে গিয়ে একদম সর্বোচ্চ কারেন্ট প্রবাহ শুরু করছে, তাহলে এটাই আমার কি ব্রেকডাউন রিজিয়ন। এবার আসো জেনারেল ব্রেকডাউন কি, কিন্তু আমরা যখন ওই ডায়োডটাকে আরো অতিরিক্ত মাত্রায় কি করব, অপদ্রব্য মিশ্রিত করব, তখন কিন্তু সেটা ওরকম না। রিভার্সে যদি আমি একটা অতিরিক্ত মাত্রায় ভোল্টেজ বাড়াতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ পৌঁছানোর পর সে কারেন্ট প্রবাহ শুরু করে দিবে। তো জেনারেল ব্রেকডাউনে ওই ইয়াতে যেটা হয়, তোমার নর্মাল ডায়োডে যেটা হয়, ব্রেকডাউন ভোল্টেজে সেটা পুড়ে যেতে পারে, কিন্তু জেনারেল ব্রেকডাউনে সেটা পুড়ে না, কি শুধু সে কি করে কন্ডাকশনে চলে যায়। দেখো এটাই বলছে, অতিরিক্ত ডোপিং করা পিএন জাংশন, অতিরিক্ত ডোপিং করা পিএন জাংশন রিভার্স ভোল্টেজ বাড়াতে তীব্র বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে সমযোজী বন্ধন ভেঙে সহসাজে ব্রেকডাউন ঘটে, তাকে জেনারেল ব্রেকডাউন বলে। অতিরিক্ত ডোপিং করা, অতিরিক্ত ডোপিং করা তার মানে সে তার লেয়ারটাকে আরো পাতলা করে দেওয়া। তো পাতলা করে দেওয়ার কারণে যদি আমি একটা এর ভোল্টেজ বৃদ্ধি করতে থাকি, তো একটা সময় পরে এই লেয়ারটা কি হয়ে যাবে, লেয়ারটা ভেঙে গিয়ে আমার কারেন্ট প্রবাহ শুরু করে দিবে। এটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন বলে। এটা কিন্তু মূলত জেনারেল ডায়োডের ক্ষেত্রে প্রযোজ্য। আর নরমাল ডায়োডের ক্ষেত্রে হচ্ছে নরমাল ব্রেকডাউন ভোল্টেজ, আর এটা জেনারেল ডায়োডের ক্ষেত্রে রিভার্সে কারেন্ট প্রবাহের যে প্রক্রিয়াটা, সেটাকে জেনারেল ব্রেকডাউন বলছে। এটা কিন্তু পরীক্ষা অসংখ্যবার এসেছে। তো তুমি যেহেতু এখনো আমার ভিডিওটি দেখতেছো, তার মানে ভিডিওটি নিশ্চয়ই তোমার কাছে ভালো লেগেছে। তাহলে তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক শ্রম দিতে হয়, প্লাস অনেক মানে ইনভেস্টমেন্ট আছে। তো তোমাদের একটু দায়িত্ব নিশ্চয়ই এর ভিতরে আছে, সেটা হচ্ছে এই ভিডিওটি যদি তোমার সত্যিকারই উপকারে এসে থাকে, তাহলে এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যারা তোমরা ভিডিও দেখো কিন্তু আমার পেজটি ফলো করো নাই, আমার মনে হয় তাদের নৈতিকতার জায়গা থেকে হলেও পেজটি ফলো করা উচিত এবং পেজটি অন্যদের সাথে শেয়ার করা উচিত। চলো আমরা আবার শুরু করি। ডিফিউশন কারেন্ট কাকে বলে? নর্মালি আমরা দেখি যে ডায়োডে আমরা যখন বাহির থেকে ভোল্টেজ প্রয়োগ করি, তারপর কারেন্ট প্রবাহ শুরু হয়, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে উচ্চ ঘনত্বের কারণে, চার্জ থাকার কারণে যখন আমরা এই জায়গায় বাহির থেকে ভোল্টেজ দেওয়া ছাড়াও উচ্চ ঘনত্বের কারণে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে প্রবাহিত হওয়ার মাধ্যমে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, সেটাকে আমরা কি বলবো, ডিফিউশন কারেন্ট বলবো। দেখো কি বলছে, সেমিকন্ডাক্টরের বাহ্যিক ভোল্টেজ ছাড়াই চার্জ ক্যারিয়ার গুলো উচ্চ ঘনত্বের এলাকা থেকে চার্জ ক্যারিয়ার গুলো যদি কি হয়, নিম্ন ঘনত্বের এলাকাতে ছড়িয়ে পড়ে, তাহলে সেই কারেন্টকে আমরা, পর প্রশ্ন হচ্ছে পিএন জাংশন ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স মানে কি, যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। তো আমরা রেজিস্ট্যান্সের সূত্র স্বাভাবিকভাবে কি জানি, আর ইকুয়াল টু বি বাই আই। তাহলে আমরা এটার ক্ষেত্রে বলতে পারি, যদি আমার একটা নির্দিষ্ট ভোল্টেজ বাড়ার কারণে এবং কারেন্টের যে পরিবর্তন ঘটে, এই দুইটার রেশিওটাই হচ্ছে আমার ডাইনামিক রেজিস্ট্যান্স। দেখো কি বলছে, এসি সিগন্যাল প্রয়োগের ফলে ডায়োডের ভোল্টেজের ক্ষুদ্র পরিবর্তন এর সাপেক্ষে যে আমার কারেন্টের যে ক্ষুদ্র পরিবর্তন ঘটলো, তাদের অনুপাতকে আমি ডাইনামিক রেজিস্ট্যান্স বলতেছি। অর্থাৎ আমার ডেল বি ডিভাইডেড বাই ডেল টিটা হচ্ছে আমার ডাইনামিক রেজিস্ট্যান্স। যেহেতু এটা পরিবর্তন হচ্ছে, সেই জন্য এটাকে ডাইনামিক রেজিস্ট্যান্স বলতেছি। এটাকে আরডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরের প্রশ্ন আসো, পিআইবি মানে পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ কি, আমি যখন রিভার্স বায়াসে আমি যখন ভোল্টেজ প্রয়োগ করতে থাকি, তখন এটা ব্রেকডাউন রিজিয়নে যাওয়ার আগ পর্যন্ত, মানে সর্বোচ্চ যে তার সহ্য ক্ষমতা, সেটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। যেটা বলছে পুরো এবার নষ্ট হয়ে একটি ডায়োড রিভার্স বায়াসে সর্বোচ্চ যে পরিমাণ বিপরীত ভোল্টেজ সহ্য করতে পারে, অর্থাৎ পুড়ে যাওয়ার আগ পর্যন্ত যে সে সর্বোচ্চ যে রিভার্স ভোল্টেজটা সহ্য করতে পারে, সেটি হচ্ছে আমার পিক ইনভার্স ভোল্টেজ। আমরা তো জানি পিক মানে কি সর্বোচ্চ, ইনভার্স মানে রিভার্সের জন্য যে ভোল্টেজটা সেটা। দেখো এলইডি ও এলসিডি এর পূর্ণ কি, তোমরা জানো এলইডি পূর্ণ হচ্ছে লাইট এমিটিং ডায়োড, আর এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটা তোমরা জানো, তোমার স্পেলিংটা কিন্তু ভুল করা যাবে না, MIIING
এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর লিকুইডে তোমরা অনেকে লিকুইডে বানান ভুল করো, ক্রিস্টাল বানানে ভুল করো। এগুলো ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু মার্কস পরীক্ষায় আসবে না। তারপরেরটা আগাও। এলইডি কি? এলইডি আমরা জানি যে লাইট ইমিটিং ডায়োড। এটা কি? এক প্রকার একটা ডায়োড যেটা বিশেষ ধরনের যন্ত্র যা ফরওয়ার্ড বায়াস থাকতে সরাসরি কি করে? আলোক শক্তি নির্গত করে। এই ডায়োডের বৈশিষ্ট্যটা কি? আলোক শক্তি নির্গত বা বিকিরণ করবে। এটা চিহ্ন হচ্ছে এরকম যে আলোক শক্তি সে এর ভিতর থেকে কি হচ্ছে? নির্গত হচ্ছে। এটা চিত্র দিয়ে দিবা। এলইডি এর ব্যবহার। এলইডি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। আমরা বর্তমানে যে লাইট ব্যবহার করি সেগুলোতে এলইডি ব্যবহার করি। তাছাড়া আমাদের ইন্ডিকেটর লাইট দেখবা যত নতুন মানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটিং লাইট আছে সেগুলো এলইডি ব্যবহার করার কারণ সেগুলোর তীব্রতা স্পষ্ট এবং সেগুলোর অল্প বিদ্যুৎ নেওয়া সত্ত্বেও ভালো আউটপুট দেয়। তারপর হচ্ছে ডিজিটাল 7 সেগমেন্ট ডিসপ্লে। এই যে তোমরা যে বিভিন্ন দেখো না যে বিলবোর্ডে যে এগুলা সেগুলো আর 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা যে 1 2 3 4 এগুলা যে লেখা যে সংখ্যাগুলা যে বাসে সেগুলোর মধ্যে আমরা এলইডির মাধ্যমে তৈরি করতে পারি। বাসাবাড়ি টিভি মনিটর ব্যাকলাইটে আলোকসজ্জা হিসেবে ব্যবহার করা হয়। ব্যাকলাইটে ব্যবহার করে আলোকসজ্জা ব্যবহার করে অনেক ব্যবহার আছে, এছাড়াও অনেক ব্যবহার আছে। তো রেকটিফায়ার কাকে বলে? আমরা যে ইলেকট্রনিক সার্কিট অল্টারনেটিং কারেন্টকে অর্থাৎ এসি কারেন্টকে একমুখী পালসেটিং ডিসি কারেন্টে পরিণত করে সেটা হচ্ছে আমার রেকটিফায়ার। এবং রেকটিফিকেশন কি? রেকটিফিকেশন হচ্ছে ওই যে আমি যে এসি থেকে ডিসি যে পাচ্ছি এটার যে প্রসেসটা সেটা হচ্ছে রেকটিফিকেশন। রেকটিফায়ারের একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ওর প্রসেস। তো রেকটিফিকেশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমি কি করি? এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করি। দেখো কি বলছে? এসি বিদ্যুৎকে একমুখী ডিসি বিদ্যুতে রূপান্তর করার প্রক্রিয়া বা কৌশলকে রেকটিফিকেশন বলে। তারপর হচ্ছে ফিল্টার সার্কিট কাকে বলে? এখন আমি যে এই যে রেকটিফায়ারের মাধ্যমে আমি যে এসি থেকে ডিসিটা পাইলাম সেটা কি ধরনের ডিসি? সেটা হচ্ছে পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসি তো আমার ব্যবহার উপযোগী না। তাহলে এটা থেকে আমাকে কি করতে হবে? ওই যে আমার পালসেটিং এর যে এসি অংশটা এই অংশটাকে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার প্রসেসটা হচ্ছে আমার ফিল্টার। তো ফিল্টার সার্কিট হচ্ছে রেকটিফায়ার থেকে প্রাপ্ত পালসেটিং ডিসি ভেতরের এসি উপাদান। এই যে আমার এসি উপাদান থাকে, ধরো ব্যাপারটা এরকম যদি তুমি চিন্তা করো যে আমরা ইনপুট ছিল এরকম, আমরা আউটপুট পাইলাম এরকম। এখন এই জায়গায় আমার এটা কি পালসেটিং ডিসি না পালস আকার আছে না? এটা থেকে আমাকে কি করতে হবে? ওই পালসেটিং অংশটা বাদ দিয়ে আমাকে কেমন আনতে হবে? একটা স্ট্রেট লাইন ডিসি আনতে হবে। মানে ধরো এরকম একটা ডিসি আনতে হবে। সেই কাজ করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে আমার মূলত ফিল্টার সার্কিটের কাজ। রেকটিফায়ারের টিইউএফ বলতে কি বোঝায়? টিইউএফ হচ্ছে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। আমি যখন এসি থেকে ডিসি তে কনভার্ট করতেছি তখন আমি কি করি? আমার ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে আমি কি করি? এই যে একটা পাওয়ার নিচ্ছি, নিয়ে আমি রেকটিফায়ারের মাধ্যমে আমি একটা আউটপুট পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি কতটুকু ট্রান্সফরমার থেকে কতটুকু নিয়ে আমি আউটপুটের লোডে কতটুকু পাইলাম এটার যে অনুপাতটা সেটি হচ্ছে টিইউএফ বা ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। দেখো কি বলছে? রেকটিফায়ারের লোডে প্রাপ্ত ডিসি এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি বিএ ট্রান্সফরমার মানে পাওয়ারটা কিসে প্রকাশ করে? ভোল্টে বেয়ারে প্রকাশ করে। আমি এইটার যে অনুপাতটা রেটিং এর অনুপাতটা হচ্ছে আমার টিইউ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে রিপল ফ্যাক্টর কাকে বলে? রিপল ফ্যাক্টরটা হচ্ছে আমার যে রেকটিফায়ারের মাধ্যমে যে আমি কারেন্টটা পাইলাম এটার এসি উপাদানের আরএসি মান ডিভাইডেড বাই আমি যে ডিসি আর কার্যকরী মানটা পাইলাম এটার অনুপাতটাকে রিপল ফ্যাক্টর বলে। দেখো কি বলছে? রেকটিফায়ার আউটপুটে বিদ্যমান এসি উপাদানের কার্যকরী মান, যে এসি উপাদানের যে কার্যকরী মানটা আছে তার আরএমএস ভ্যালু এবং ডিসি উপাদানের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। অর্থাৎ আমরা যে রেকটিফায়ারের মাধ্যমে আউটপুট পেলাম সেটা কিন্তু মূলত পিওর না। সেটাতে কি আছে? এসি কম্পোনেন্ট আছে বা এসি উপাদান আছে। এই এসি উপাদানের যে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই আমার ডিসি উপাদানের মানের যে অনুপাত সেটা হচ্ছে রিপল। তারপর হচ্ছে ট্রানজিস্টর কাকে বলে? ট্রান মানে কি? তিন। তার মানে যেটাতে তিনটা টার্মিনাল আছে এবং কি আছে? দুই জাংশন বিশিষ্ট যে সেমিকন্ডাক্টর ডিভাইস সিগন্যাল এমপ্লিফাই করে। ট্রানজিস্টরের মূল কাজই হচ্ছে এমপ্লিফিকেশন, অর্থাৎ এমপ্লিফাই করে বা ইলেকট্রিক সুইচ হিসেবে ব্যবহার করে তাকে ট্রানজিস্টর বলে। তুমি দেখো এই জায়গায় কিন্তু এই যে তিনটা টার্মিনাল, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এটা এনপিএন আর এটা পিএনপি, এটাতে আমরা পরে আসতেছি। এনপিএন ও পিএনপি ট্রানজিস্টরের প্রতীক। তুমি দেখো এনপিএন হচ্ছে, এটা হচ্ছে এনপিএন, আর কারেন্টের দিক কোথায়? বাহিরে নির্দেশ করে। এনপি দেওয়া লিখছে এমিটার তীর চিহ্ন বাইরের দিকে নির্দেশ করবে, আর পিএনপির ক্ষেত্রে তীর চিহ্নটা ভিতরের দিকে নির্দেশ করবে। এই যে ভিতরের দিকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে আমার এনপিএন আর এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টর বায়াসিং কি?
ট্রানজিস্টরকে যদি আমি কার্যোপযোগী করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বাহির থেকে ভোল্টেজ প্রয়োগ করতে হবে। এই যে বাহির থেকে ভোল্টেজ প্রয়োগ করে এটাকে কার্যোপযোগী করাটাই হচ্ছে আমার ট্রানজিস্টরের বায়াসিং। যেমন এই যে বলছে ট্রানজিস্টরের একটি সার্কিটে সক্রিয় বা কার্য উপযোগী করার জন্য তার টার্মিনালগুলোতে বাহ্যিক ডিসি ভোল্টেজ দেওয়ার প্রক্রিয়াকে বায়াসিং বলে। এরপর হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে? যেই ট্রানজিস্টরে আমার কারেন্ট প্রবাহের জন্য উভয় প্রকারের চার্জ ক্যারিয়ারই সক্রিয়ভাবে ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর। দেখো কি বলছে? যে ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের জন্য মেজরিটি ও মাইনরিটি উভয় প্রকার চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন ও হোল সমানভাবে সক্রিয় থাকে তাকে বাইপোলার ট্রানজিস্টর বলে। একটা উদাহরণ কি? বিজিটি। ট্রানজিস্টরের সঠিক বায়াসিং এর শর্তগুলো কি? আমরা তো এটা জানি যে আমাদেরকে সবসময় বেজ ইমিটার সবসময় কি করতে হবে? ফরওয়ার্ড বায়াসিং করতে হবে। আর বেস কালেক্টর সবসময় রিভার্স বায়াসিং করতে হবে। এটা হচ্ছে বেসিক শর্ত। এর কোনো বিকল্প নেই। এটা এনপিএন হোক অথবা পিএনপি হোক। কি বলছে? বেজ ইমিটার জাংশন কি করতে হবে? ফরওয়ার্ড বায়াস হতে হবে এবং বেস কালেক্টর অংশ সবসময় রিভার্স বায়াস হয়। লিকেজ কারেন্ট কাকে বলে? নরমালি আমরা যখন কোনো ডায়োডকে আমরা রিভার্স বায়াসে সংযোগ করি তখন কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হওয়ার কথা না। কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা ক্ষুদ্র পরিমাণের কারেন্ট কিন্তু প্রবাহিত হতে থাকে যেটা আমরা আগেও একটা চিত্রে দেখেছি। সেটা হচ্ছে আমার লিকেজ কারেন্ট। কি বলছে? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে। কার কারণে? মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে কালেক্টরের সার্কিট যে অতি সামান্য অনাকাঙ্ক্ষিত বিপরীতমুখী কারেন্ট প্রবাহিত করে তাকে লিকেজ কারেন্ট বলে। ঠিক আছে? যেটা আমি চাই নাই কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। এরপর হচ্ছে এমপ্লিফায়ার কাকে বলে? এমপ্লিফাই করা মানে কি? এমপ্লিফাই মানে হচ্ছে বিবর্ধিত করা। তার মানে আমি যেই ইয়ার মাধ্যমে দেখো এই জায়গায় একটা সিগন্যাল দেওয়া আছে এটা একটু ছোট ছিল। এবার এমপ্লিফায়ার ভিতর দিকে এসে কিন্তু কি হইছে? বিবর্ধিত হইছে অর্থাৎ এমপ্লিফাই হইছে। তার মানে কি? যে ইলেকট্রিক সার্কিট কোনো দুর্বল ইনপুট এসি সিগন্যালকে কোনো বিকৃতি ছাড়া কোনো কি করবে? কোনো রকম বিকৃতি করবে না। কিন্তু সেটাকে আরো শক্তিশালী এবং উচ্চ মান সম্পন্ন করে তুলবে। তাকে আমরা কি বলবো? এমপ্লিফায়ার বলবো। 3 ডিবি পয়েন্ট বা কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে? দেখো তুমি যদি একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ চিন্তা করো, তো ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভের আমি কি করি যে সর্বোচ্চ যে মান আছে তার 70.7 অর্থাৎ 70.7% যে ভ্যালুটা সেটাকে আমি 3 ডিবি বা কাট অফ পয়েন্ট বলি। দেখো কি বলছে? ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভের যে বিন্দুতে এমপ্লিফায়ারের সর্বোচ্চ পাওয়ার গেইন ভোল্টেজ গেইন কমে মূল মানের কতটুকু হবে? 70.7% হবে। অর্থাৎ কতটুকু কমে? 3 ডিবি কমে তাদেরকে আমরা 3 ডিবি পয়েন্ট বা কাট অফ ফ্রিকোয়েন্সি বলি। এবারে চিত্রে দেখো এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান। এখন এই সর্বোচ্চ মানে কতটুকু কমে গেছে? মানে আমার বর্তমানে অর্জিত মান কত? এটা 70.7%। এটাই হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে তুমি জেফেট গেটে রিভার্স ভোল্টেজ যদি বাড়াতেই থাকো তাহলে একটা নির্দিষ্ট স্তরে আইসা কি করব? ওই ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে যাব? তো পিঞ্চ অফ ভোল্টেজ যেটা হচ্ছে জেফেট পিজিএফ ট্রানজিস্টর এর গেটে রিভার্স ভোল্টেজ বাড়াতে যে নির্দিষ্ট মান স্পর্শ করলে ডিপ্লেশন স্তরে চ্যানেল সম্পূর্ণ কি হয়ে যাবে? রুদ্ধ হয়ে যাবে। ড্রেন কারেন্ট স্থির বা স্যাচুরেশন হয়ে যায় তাকে পিঞ্চ অফ ভোল্টেজ বলা হয়। তো আশা করি তোমাদের এই প্রশ্নগুলো কঠিন লাগেনি। তবে তোমরা যদি চাও যে এইগুলার আমার এই যে 3 পেজের এই প্রশ্নগুলো 3টা পেজে দেয়া আছে। তোমরা যদি এই 3টা পিডিএফ পেতে চাও তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে আমার ওই যে পেজটি ফলো করতে হবে। একই সাথে এই ভিডিওটি তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং করে তারপর তুমি যদি আমাকে স্ক্রিনশট দাও আমি তোমাকে এই জায়গায় 2টি পিডিএফ আছে। আরেকটা পিডিএফ হচ্ছে এই জায়গায় দেখো 4 স্টার সম্বলিত 30টা প্রশ্ন আছে। এই 30টা যারা 6 থেকে 7টা কমন চাও তারা এই 30টা প্রশ্ন পড়লেই চলবে। আর যারা 10টাই কমন চাও তারা এই 40টা প্রশ্ন পড়তে পারো। এখন তুমি যদি 2টি ফাইলে পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই পেজটি ফলো করতে হবে, সুন্দর একটি কমেন্টস করতে হবে এবং তোমার বন্ধুকে মেনশন করে একই সাথে এটা তোমার টাইমলাইনে শেয়ার করে তুমি আমাকে স্ক্রিনশট দিলে আমি তোমাকে দুটো পিডিএফ অবশ্যই লিংক পাঠিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।